নমস্কার বন্ধুরা, আমি পরিতোষ আর আপনারা শুনছেন বঙ্গ হরর স্টোরি। অন্ধকারে কি কখনো আপনাদের মনে হয়েছে কেউ যেন নিঃশ্বাস ফেলছে আপনার পাশেই? খালি ঘরে হঠাৎ কারো হাঁটার শব্দ, কিংবা ভোরবেলায় ঘুম থেকে উঠে দেখছেন দরজাটা খোলা, অথচ রাতে আপনি নিজেই বন্ধ করেছিলেন। মানুষ সব সময় ভয়কে এড়িয়ে চলে, কিন্তু ভয়ের মধ্যেই লুকিয়ে আছে এক অদ্ভুত টান, এক নেশা। ভৌতিক গল্পগুলো আমাদের টেনে নিয়ে যায় অচেনা জগতে, যেখানে যুক্তি থেমে যায় আর ছায়ারা জীবন্ত হয়ে ওঠে। আজ রাতের এই তিনটি গল্প তেমনই অন্ধকারের যাত্রা। চোখ বন্ধ করলেই শুনতে পাবেন ফিসফিসানি, অনুভব করবেন ঠান্ডা হাওয়ার স্পর্শ, আর হয়তো আপনার পেছনেই দাঁড়িয়ে থাকবে কেউ। সাবধান, কারণ এই গল্পগুলো শুধু কানে শোনার জন্য নয়, মনে গেঁথে যাওয়ার জন্য। তাহলে প্রস্তুত তো? চলুন আমরা একসাথে প্রবেশ করি ভয়ের অজানা অন্ধকারে। খান্ডুয়াও গ্রামে তখন ঠিক 7টা বাজতে চলেছে। প্রতিদিনের মতো আজও চারিদিক জুড়ে ঘণ্টাধ্বনি ছড়িয়ে পড়েছে। 7টা বাজতে চলেছে, সবাই নিজেদের বাড়ির দিকে চলে যান, 7টা বাজতে চলেছে। হ্যালো, জি রানা সাহেব। ভোলা, 7টা বাজতে চলেছে, সবাই বাড়ির ভিতরে চলে গেছে তো? জি রানা সাহেব, প্রায় সবাই চলে গিয়েছে। তুই জানিস তো 7টার পর কি হয়? ঝটপট সবাইকে বাড়ি পাঠিয়ে দে। জি, আপনি চিন্তা করবেন না, ঠিক 7টার আগেই সবাইকে বাড়ি পাঠিয়ে দেব। ঠিক আছে, আর তুই নিজেও এখন বাড়ি চলে যা। জি রানা সাহেব, কাল দেখা হবে। হ্যাঁ দেব। হ্যাঁ বাবা। 7টা বাজতে চলেছে, দৌড়ে গিয়ে সব দরজা জানলা বন্ধ করে দাও। আচ্ছা বাবা। 7টা বাজতে চলেছে, নিজেদের বাড়ির দিকে এগিয়ে চলুন। ওরে, সব দোকানপাট বন্ধ হয়ে গেছে মনে হয়। কাকি, এক কাপ চা দাও তো। ওরে পাগল, ঘন্টির আওয়াজ শুনিসনি নাকি? 7টা বাজতে চলেছে, তাড়াতাড়ি বাড়ি যা, না হলে। এই বুড়ি, তুমি খুব ভয় পাও, এসব ফালতু কথা শুনে এত কিছু আমাকে বকো না তো, এসব কিছুই না। তোর সাথে তর্ক করার সময় নেই আমার। ভালো হবে তুই 7টার আগে নিজের বাড়ি পৌঁছে যা। যদি পথে ওদের কারোর সঙ্গে দেখা হয়ে যায়, তাহলে দ্বিতীয়বার এখানে আইসো না, কারণ আমি তখন দরজা খুলবই না, বুঝলি তো? যা রে। হ্যাঁ, যাচ্ছি। হ্যালো রানা সাহেব, বলেন। কাকি, সব লোক বাড়িতে চলে গেছে তো? হ্যাঁ, সবাই চলে গেছে। ঠিক আছে, আপনি নিজেও দরজা জানলা বন্ধ করতে একদম ভুলবেন না কিন্তু। প্রতিদিনই ফোন করে সেটাই বলিস বাবা। দেখ, 7 মাস হলো, গ্রামে কিছুই হয়নি, এবার কি হবে আর? যা, 7 মাস আগে কি হয়েছিল না হয়েছিল সেটা আবার হতেও পারে, তাই সাবধান থাকাটা দরকার। হ্যাঁ বাবা, ঠিক আছে। সব দরজা জানলা লাগিয়ে দিও কিন্তু। ঠিক আছে। আর পর্দাগুলোও লাগিয়ে দিও, ঠিক আছে? পর্দা কেন? জানলা দরজা তো বন্ধই আছে, আর ওরা তো তখনই ভিতরে ঢুকতে পারে যখন আমরা ওদের ডাকবো। আমরা পর্দা ওদের লুকানোর জন্য লাগাই না, আমরা লাগাই যাতে ওদের দেখতে না পাই, আমরা কথা বলতে না পারি, আর ওদের কথায় ভুলে না যাই। অনেকেই ভুল করেছিল, আর কি হয়েছিল তাদের সেটা পুরো গ্রাম জানে, তাই ভালো হবে আমার এই কথাগুলো যদি আপনি শোনেন। ইতিমধ্যেই ঘণ্টির আওয়াজ, 7টা বেজে গেল। যাও, ছুটে গিয়ে সব পর্দা লাগিয়ে দাও, ওরা এখনই চলে আসবে। রানা সাহেবের কথা মতো তার ছেলে দেব আবার জানলার পর্দা লাগাতে যাচ্ছিল। ঠিক তখনই এমন কিছু দেখল যা দেখে তার হুঁশ উড়ে গেল। দেব বেটা। হ্যাঁ মা? হ্যাঁ বেটা, আমি তোমার মা। কিন্তু আপনি এখানে? আমি তো শুধু তোমাকে দেখতে এসেছি। কিন্তু আপনি তো মারা গিয়েছিলেন। না রে, আমি তো বেঁচে আছি, দেখো। কিন্তু বাবা তো বলেছিলেন আপনি মারা গেছেন। তাহলে তোমার বাবা তোমাকে মিথ্যে বলেছে। আমি মরিনি রে, শুধু পথ হারিয়ে ফেলেছিলাম। খুব কষ্টে আজ তোমার কাছে এসেছি, শুধু তোমাকে দেখার জন্য। সত্যি? একেবারে সত্যি। তাহলে এবার আমাকে ভিতরে আসতে দে, 7টা বেজে গেছে, ওরা এখনই আসবে। আচ্ছা, আমি বাবাকে ডাকি। না, বাবাকে ডাকিস না, ও তো আমাকে দেখতেই পাবে না, আর যতক্ষণে আমি সব বোঝাবো ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। তাই তুই তাড়াতাড়ি দরজাটা খুলে দে বাবা। কিন্তু বাবা 7টার পর দরজা খুলতে মানা করেছেন। খুঁতখুঁতে কণ্ঠে নন্দিনী বলল।
বাবা, আমার সময় বেশি নেই, আমি বাইরে বেশিক্ষণ থাকতে পারবো না তুমি দরজা না খুললে। না না, আমি খুলছি খুলছি। দেব দৌড়ে গিয়ে দরজা খুলল, কিন্তু দরজার সামনে কাউকেই না দেখে সে হতভম্ব হয়ে চারিদিকে তাকাতে লাগলো। মা, 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 তুমি কোথায় গেলে? মা, তাড়াতাড়ি আসো। ঠিক তখনই রানা সাহেব গম্ভীর কণ্ঠে ডাকলেন, দেব, তুই দরজা খুললি কেন? দেব হকচকিয়ে পিছনে ফিরল, দেখল অন্ধকারের মাঝে রানা সাহেব দাঁড়িয়ে আছেন আর চুপ থাকার ইশারা করছেন। হুট করে তিনি বাড়ির সব লাইট নিভিয়ে দিলেন। ওদিকে বাইরে থেকে নন্দিনী ক্রমাগত বলে যাচ্ছিল, দেব, আমি তো এসে গেছি, আমাকে দেখে কি তুই আর খুশি হোস না? রানা সাহেব দেবকে পাশের ঘরের ভেতরে ঠেলে দরজা আটকে দিলেন আর বললেন, চুপ করে থাকবি। কিন্তু বাবা, মা তো... আমি তোকে বলেছিলাম তোর মা মারা গিয়েছে। কিন্তু বাবা, উনি তো বললেন উনি মরেননি। ওদিকে বাইরে থেকে টানাটান করে নন্দিনীর ডাক। দেব, দরজা খুল না বাবা, আমি তোকে দেখতে এসেছি। রানা সাহেব, আর কতদিন ছেলেকে মিথ্যে বলবেন আপনি? আমি তো মরিনি। রানা সাহেব শান্ত স্বরে ছেলে দেবকে বললেন, আমার দিকে তাকিয়ে কথা বল, বাইরে কে কি বলছে সেদিকে কান দিস না। যদি সত্যিই মনে হয় ও তোর মা, তাহলে সকাল হলে দেখা করিস, কিন্তু এখন একদম শব্দ করবি না, চোখ বন্ধ করে শুয়ে পড়। দেব অনেক প্রশ্ন মনে নিয়েই বাবার কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করল, আর কখন যে ঘুমিয়ে পড়ল বুঝতেই পারল না। সকাল হলো। রানা সাহেব ধীরে ধীরে দেবকে ডেকে তুললেন। দেব, দেব, ওঠ, সকাল হয়ে গেছে। বাবা, সকালে তো মায়ের সঙ্গে দেখা করা যাবে না। চল, নিয়ে যাচ্ছি তোকে। দুজনে বাইরে এলো। উঠোনে অঙ্গন জুড়ে শুনশান, কেউ নেই। মা কোথায় গেলেন? আমি তো কাল বলেছিলাম ও তোমার মা ছিল না। কিন্তু বাবা, উনি একদম মায়ের মতোই কথা বলছিলেন। এই কারণেই তো আমরা জানলার পর্দা লাগাই, জানলার বাইরে ওদের না দেখতে না শুনতে, যাতে ওদের ফাঁদে আমরা না পড়ি। কিন্তু বাবা, যদি মা ওখানে এসে থাকে, উনি এলেন কিভাবে? রানা সাহেব বললেন, চল আমার সঙ্গে, তোমাকে একটা জায়গা দেখাবো। দুজনে এই গ্রামের কিনারে চলে এলো। চারপাশ জঙ্গলে ঘেরা। বাবা, এখানে তো কিছুই নেই, শুধু গাছ আর দূরে বের হওয়ার রাস্তা, আর ওই তো ববন ভাইয়ার বাড়ি। আর কিছু দেখছিস? হ্যাঁ, সামনে একটা পুরনো বাস দাঁড়িয়ে আছে। এই জায়গাতেই তোর মায়ের মৃত্যু হয়েছিল। দেব থমকে গেল। রানা সাহেব বলতে শুরু করলেন, সেদিন রাতে শহর থেকে ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে গিয়েছিল। গ্রামে তখনও ভোর হয়নি, সব ঘরের দরজা জানলা বন্ধ, তাই আমরাও জঙ্গলে লুকিয়ে পড়লাম। ঠিক তখনই তোর মায়ের গলা পেলাম। রানা সাহেব, ওরা আমাদের দেখে ফেলেছে। আমি তাকে নিয়ে ওই পুরনো বাসটার কাছে গেলাম। আমি তো বাসের ভিতরে ঢুকে পড়লাম, কিন্তু তোর মা, ও থেকে গেল একটা ছোট্ট মেয়ের কান্নার শব্দ শুনে। তোর মা বলল, কিরে, কাঁদছিস কেন? মেয়েটা কান্না করতে করতে বলল, আন্টি, খুব ভয় পাচ্ছি, আমাকে বাঁচান। তোমার মা ওকে নিয়ে বাসের দিকে এগোতে লাগলো। আর ঠিক তখনই চারিদিক দিয়ে ওরা ঘিরে ফেলল। ওরা হাসছিল আর বলছিল, আঙ্কেল, বাইরে আসুন, আমাদের সাথে খেলুন। আমি এত ভয় পেয়ে গিয়েছিলাম যে বাসের ভিতর থেকে বেরোতেই পারিনি। তারপর এক সময় সব আওয়াজ থেমে গেল। যখন গ্রামের লোকজনের গলা শুনলাম, বুঝলাম সকাল হয়ে গেছে। আমি বেরিয়ে দেখলাম তোর মা আর কোথাও নেই। সেখানে তখন আর কেউ ছিল না। আমি অনেক দিন ধরে নন্দিনীর ফিরে আসার অপেক্ষা করছিলাম, কিন্তু সে আর কখনো ফিরে আসেনি। তারপর গ্রামের মানুষজন আমাকে জানালো যে রাত 7টার পরে যেসব অদ্ভুত মানুষজন গ্রামে বেরোয়, তাদের সাথে নন্দিনীও নাকি শিকার করতে বেরিয়ে আসে। তখন আমি বুঝলাম এই গ্রামের ভয়ঙ্কর গোপন রহস্যটা। কি রহস্য? এটাই যে যারা রাতে এই গ্রামে বেরোয় তারা সবাই এই গ্রামেরই লোক ছিল এক সময়, কিন্তু মৃত্যুর পর তারা এমন কিছুতে পরিণত হয়েছে। মানে, কাল রাতে আমি যাকে দেখেছিলাম সে 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 আমার মা ছিল? না রে বাবা, ও তোমার মা ছিল না, কারণ মৃত মানুষেরা ফিরে আসে না, কখনোই না। আর মানুষের রূপ ধরে তো মোটেও না। পিতার কথা শুনেও দেবের মনে
অগন্তি প্রশ্ন। আর সে সব ভাবতে ভাবতেই কাকির দোকানের বেঞ্চে বসেছিল। হঠাৎ চারিদিক থেকে আবার সেই ধ্বনিটা ভেসে এলো। 7টা বাজতে চলেছে, সবাই বাড়ির দিকে রওনা দাও। চল চল, ঘন্টা বেজে গেল, ফটাফট বাড়ি পালা। কাকি, আবার শুরু করলে তুমি সেই ভয়ের কথা। পাগলা, জানিস তো 7টার পর ওরা বেরোয়, কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে তোকে। আচ্ছা, তুমি কি করে জানো যে ওরা কাঁচা খায়? কারণ আজ অব্দি যে রাতারাতি গ্রাম থেকে গেছে সে আর ফেরেনি। তাহলে রানা সাহেব বাঁচলেন কিভাবে? উনি তো আটকে গিয়েছিলেন এক রাতে বউয়ের সঙ্গে। হ্যাঁ, অনেক কথা বলিস তুই, যা বাড়ি যা এখন। ভবনের কথাগুলো দেবের কানে ঘুরছিল। মায়ের মৃত্যুর রাতে বাবা কিভাবে বেঁচে গেলেন, সেই রহস্যটা তার মনে হঠাৎ বড় হয়ে দেখা দিল। এত ভাবতে ভাবতেই কাকি ধমক দিল। আরে ছোড়া, কথা বলিস না, সাবধান করে দিলাম, বাড়ি যা। জি কাকিমা। দেব তাড়াতাড়ি দোকান ছেড়ে বেরোলো। বাড়ির পথে এগোতে গিয়েই তার মন টানল অন্যদিকে। সে সোজা হাঁটতে শুরু করলো ভবনের পিছনে। ববন ভাইয়া। হ্যাঁ রে ছোড়া, তোর আবার কি হলো? একটা কথা ছিল। হ্যাঁ জলদি বল, 7টা বাজতে চলেছে। আপনি ওই কাকিমাকে বলছিলেন না এক রাতে আমার মা বাবা বাইরে ছিল আর মা মরে গেল আর বাবা বেঁচে গেল, তখন আপনি কি যেন কিছু একটা দেখেছিলেন? হ্যাঁ, বাপ হলো অন্ধ আইন আর বেটা হয়েছে গোয়েন্দা। হ্যাঁ রে, সব দেখেছিলাম। কি দেখেছেন? ওরা কেমন করে তোর মাকে ছিঁড়ে খেয়েছিল, তোর বাবাকেও খেতে চাইছিল। তোর বাপ তখন বাসের ভিতরে লুকিয়েছিল। আর আশ্চর্যের ব্যাপার, ওরা বাসের ভিতর ঢুকতে পারছিল না। কেন কেন ঢুকতে পারছিল না? কারণ এখন কথা শেষ, 7টা বাজে। চল, আমাদের সঙ্গে যাবি? না, আমি বাড়ি যাব। দেরি হয়ে গেছে, যা তাড়াতাড়ি বাড়ি যা। দেব আর কথা না বাড়িয়ে বপনের সঙ্গে তার বাড়িতে গেল। এদিকে রানা সাহেব বাড়িতে অস্থির। দেব এখনো এলো না কেন? কাকিকে ফোন করি। হ্যালো কাকি, দেব কি ওখানে? না রানা সাহেব, অনেক আগেই বেরিয়ে গেছে। রানা সাহেব চারিদিকে দেবকে খুঁজতে বেরোলেন। আর ঠিক তখনই দেব ভবনের ঘরে বসেছিল। হঠাৎ সে একটা পরিচিত মেয়েলি গলা শুনতে পেল বাইরে থেকে। বাবা, ও বাবা, দেখ আমি এসেছি। এ তো আমার মায়ের গলা। ভবন হেসে বলল, সঠিক চিনেছিস ছোড়া, তোর মাই তো। সে জানলার পর্দাটা সরিয়ে দিল আর দেখালো বাইরে পরিচিত মুখ। কত অপেক্ষা করালি রে। অপেক্ষা? তুমি তো এখন এলে। না রে, আমি তো রোজই আসি, তুই তো দেখা করিস না। ভবন হাসতে হাসতে বলল, কামাল করিস ছোড়া, রানা সাহেবকে এত তাড়াতাড়ি ভুলে গেলি? উনি তো তোকে দেখতেই পাবেন না। আর যখন দেখতেই পাবেন না তখন জানবেই বা কিভাবে যে তোকে আমি নিয়ে এসেছি? মানে? চুপ কর। ও বাবন, তুই আমার কি সব বলছিস? আমাদের মাঝে অন্য কারো কি কাজ আছে? যা, দরজাটা খুল। ঠিক আছে, দরজা খুলেই দিচ্ছি। ভবন দরজা খোলার জন্য এগোতেই দেব ফিসফিস করে বলে উঠল, ববন ভাইয়া, দরজা খুলো না, ও আমার মা না। এই কথা তো আমিও জানি রে ছোড়া, তোর মা নেই। আমি সত্যি বলছি ভাইয়া, উনি মানুষ না। ও মানুষ না কি তা তুই এখন দেখবি, শুধু চোখ রাখ। এই বলেই ভবন দরজা খুলে দিল আর দরজার সামনে থাকা নন্দিনীকে বলল, আয় ঢোক না, তুই তো বলছিলি দেখা করতে হবে। দেব ভয়ে জমে গেল, কিন্তু অদ্ভুতভাবে নন্দিনী দরজার সামনে দাঁড়িয়ে থাকলেও এক পাও ভিতরে ঢুকছিল না। কি হলো, দাঁড়িয়ে থাকলি কেন? ভিতরে আয়। নন্দিনী কয়েক মুহূর্ত নিশ্চুপ দাঁড়িয়ে থেকে বলল, তুই বাইরে চলে আয় না ববন, আমি এখানেই দেখা করব, বাইরে আয়। কিরে, এতক্ষণ তো ভিতরে ডাকছিলি, এখন বাইরে ডাকছিস? মনে রাখিস, তোকেই কিন্তু আসতে হবে, কারণ দরকারটা তোর, আমার না। নন্দিনীর কথায় দেবের মন সন্দেহে ভরে উঠল। কেন সে বারবার ভেতরে আসতে চাইছিল না? কেন বাইরে ডাকছিল? দেব আস্তে আস্তে ভবনের পাশে গিয়ে দাঁড়ালো। নন্দিনী ওকে দেখে মুখে মায়াবী হাসি ফুটিয়ে বলল, ওরে দেব, তুই আয় না বাবা বাইরে, কাল তোর সঙ্গে তো দেখা হলো, আজ আয়, বাইরে কতগুলো বাচ্চা তোর সঙ্গে খেলা করবে, আয়। দেব ভয় পেলেও মায়ের কথায় না গিয়ে ভবনকে ফিসফিস করে জিজ্ঞেস করল, ভাইয়া, দরজা তো খোলা আর আপনি ডাকছেনও, তাহলে ওদের কেউ ভিতরে আসছে না কেন? ভবন হেসে বলল, বুদ্ধিমান হয়েছিস রে তুই, ঠিক জায়গায় প্রশ্ন করেছিস।
মানে? মানে ওই রাতেই আমি ভাবছিলাম বাসিন্দারা তোর বাবাকে কেন খেতে পারল না, কেন বাসের ভিতর ঢুকলো না। পরের দিন ভোরে আমি বাসের ভিতর ঢুকে সব খুঁজলাম। প্রথমে কিছুই বুঝিনি, তারপর দেখলাম এটা। সে পকেট থেকে বের করলো একটা রুদ্রাক্ষের মালা। এইটাই তোর বাবাকে সেদিন বাঁচিয়েছিল। এটা বাসের দরজায় ঝোলানো ছিল। ওরা এর ভিতরে ঢুকতে পারে না, ঠিক কারণ জানি না, কিন্তু এটুকু জানি যদি রুদ্রাক্ষের মালা দরজায় ঝোলানো থাকে এই আত্মারা ভিতরে ঢুকতে পারে না। সত্যি? তাহলে কি তোমার নিশ্চিতভাবে জানা আছে ওই মালা ছাড়া এরা ঢুকতে পারবে না? দেখতে চাস মালাটা খুলে দেখাবো? না 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 না, থাক ভাইয়া থাক। এটাই কিন্তু আমার প্রথমবার না, আগে পরীক্ষা করেছি, তারপরে সেটা দরজায় ঝুলিয়েছি। ঠিক তখন ববনের ফোন বেজে উঠল। হ্যাঁ রানা সাহেব, ছেলেটা আমার কাছেই আছে, একদম ঠিক আছে, চিন্তা করবেন না, শুভরাত্রি। এই বলেই আমাদের প্রথম গল্প এখানেই শেষ। এবার দ্বিতীয় গল্প শুরু। নিচের তল থেকে মেয়েদের জোরালো হাসির শব্দ ভেসে আসছিল। ঘরের দরজা বন্ধ থাকলেও সেই আওয়াজ প্রন্তর কানে এসে পৌঁছাচ্ছিল এবং তাতে তার পড়াশোনায় অনেক বাধা পড়ছিল। তিনি একবার বিরক্ত হয়ে শব্দ করে উঠলেন, কপালে ভাঁজ ফেলে দরজার দিকে তাকালেন। কিছু মুহূর্তে মুখটা শান্ত হয়ে গেল। হয়তো নিচে ললিতার কোনো বান্ধবী এসেছে। এই বয়সে মেয়েরা একটু হাসি ঠাট্টা করবেই, এটা স্বাভাবিক। পন্তু জানতেন ললিতা বছরে মাত্র একবার সপ্তাহখানেকের জন্য তার বাড়িতে আসত। ললিতা পন্তর সঙ্গে থাকার সময় একটু অস্বস্তি বোধ করত। তার চোখে পন্তের কথাবার্তা বোরিং আর অদ্ভুত লাগত। আর যদি সে একটু রিল্যাক্স করেছে তাহলে রাগ করাটাও বোধহয় অন্যায়। 5-6 দিনের ব্যাপার, তারপর আবার নিজের বাড়ি ফিরে যাবে। আর পন্তের একমাত্র পরিচারক কোগা ছাড়া কেউ আর তাকে বিরক্ত করবে না। না পড়াশোনায়, না তার সাধনায়। একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে পন্তু আবার বই খুলে পড়া শুরু করলেন। ললিতা ছিল পন্তের দূর সম্পর্কের ভাইজি। বিয়ের কয়েকদিন পরেই তার মা মারা যান। যখন তার পিত্রালয়ে বলতে পন্ত ছাড়া আর কেউ ছিল না, তাই গত 10 থেকে 15 বছর ধরে বছরে একবার সে পন্তের বাড়িতে কয়েকদিন থাকতে আসত। একবার ললিতা তার 1 বছরের ছেলেকে সঙ্গে করে নিয়ে এখানে এসেছিল। সেই 10 দিন পন্তের জন্য ভীষণ কঠিন হয়ে উঠেছিল। তারপর এক অলিখিত বোঝাপড়ায় ললিতা পরবর্তীতে তার সন্তানদের রেখেই এখানে আসত। যদিও পন্ত ছিল তার মামা, কিন্তু সে তাকে পন্ত বলেই ডাকত। পন্তুকে সে যেভাবে তখন দেখেছিল আজও ঠিক সেভাবেই আছে, একই রকম, বদলাননি একটুকু। আর কোগা, সে যেন আরও রহস্যময়। ললিতা ভাবত পন্তের বয়স প্রায় 50 বছর হবে, কিন্তু পরে জানতে পেরেছিল তার প্রকৃত বয়স তার ধারণার চেয়ে প্রায় 20 বছর কম। ললিতা যখন আসত তখন নানা রকম সুস্বাদু রান্না করে পন্তুকে খাওয়াতো। সে হাসতে হাসতে বলতো, 4টে তো দিন, একটু ভালো মন্দ কিছু খাও, বাকি দিন তো কঙ্গার সেই সেদ্ধ ভাত আর শুকনো রুটি খাবে। পন্তু আর কঙ্গা কিছু বলতেন না, শুধু হেসে মেনে নিতেন। পন্তু দেখতে একেবারে সাধারণ, পাতলা চিকন গড়ন, মাঝারি উচ্চতা, কলার ছাড়া সাদা পাঞ্জাবি, ধুতি আর ধূসর বাদামি জ্যাকেট, ঘন সাদা চুল, মোটা ফ্রেমের চশমা, কাঁধে বই খাতা ভর্তি ব্যাগ, আর হাতে কাঠের খোদাই করা কালো একটা লাঠি। আর কোগা দেখতে আরও বেশি দুর্বল, কালো গায়ের রং, রোদে বৃষ্টিতে পোড়া শরীর, খসখসে সাদা চুল, মুখে ছোট্ট ছোট্ট বলিরেখা, ফাঁকা দৃষ্টি, আর সর্বক্ষণ থাকে রঙিন জামা কাপড়ে মুড়ে থাকা। কোগা কতদিন ধরে পন্তুর সঙ্গে আছে, কোথা থেকে এসেছে কেউ জানত না। আর কেউ যদি জিজ্ঞেস করত প্রতিবার ভিন্ন ভিন্ন উত্তর দিত পন্তু, কারণ পন্তু কাউকেই তার অতিরিক্ত কৌতূহল মেটাতে দিতেন না। আসলে বহু বছর আগে পন্তু যখন হিমালয়ের কাছে কোনো দুর্লভ ঔষধি গাছের খোঁজে গিয়েছিলেন, তখনই
তার কোগার গোষ্ঠীর সঙ্গে দেখা হয়। নিজের কিছু শক্তি প্রয়োগ করে পন্তু কোগার জীবন বাঁচিয়েছিলেন। সেই থেকে কোগা তার সঙ্গেই রয়ে গেছে। এখন সে পুরো রান্না বান্না ও বাড়ির কাজকর্ম শিখে ফেলেছে। তবে তার মারাঠি ভাষায় উচ্চারণ একটু কষ্টসাধ্য। তার বয়সটাও সবার কাছেই একই রহস্য। নিচে তখনও ললিতা আর তার বান্ধবীরা হাসাহাসি করছিল। পন্তু রেগে যাননি, তবে পড়াশোনায় আর মন বসছিল না। তিনি বইটা বন্ধ করলেন, তাকে আলমারিতে রাখলেন এবং দরজার কাছে রাখা ঘণ্টি টিপলেন। সেই ঘণ্টির আওয়াজ নিচের রান্নাঘর, পেছনের বারান্দা এবং লাইব্রেরি জুড়ে বাজে। 2 মিনিটের মধ্যেই কোগা এসে হাজির। উপরে উঠে কোগা বলল, নায়ক। যদিও পন্তু তাকে বহুবার শুধরে দিয়েছিলেন, তবুও কোগা তাকে নায়ক বলেই ডাকত। পন্তু বললেন, আমি বাইরে যাচ্ছি। পন্তু নিজের ব্যাগটা কাঁধে ঝুলিয়ে বাড়ির বাইরে বেরিয়ে গেলেন। পিছনে থেকে কোগার দরজাটা বন্ধ করে দেওয়ার ছিটকিনির সেই আওয়াজ এলো। নিচে নামতেই ললিতা আর তার বন্ধু চুপ হয়ে গেল। ললিতা উঠে দাঁড়িয়ে বলল, পন্তু, এ হচ্ছে অঞ্জু, আমার শৈশবের বান্ধবী। ওর শ্বশুরবাড়ি এইখানেই, পাশের গ্রামে। পন্তু অঞ্জুকে সৌজন্যমূলক নমস্কার করলেন। এক নজরেই তিনি ওর স্বভাবটা ধরে ফেলেছিলেন। কিন্তু অঞ্জু বিস্ময়ে চোখ বড় বড় করে পন্তের দিকে তাকিয়েছিল। এটা দেখে পন্তু অবাক হলেন না, কারণ তিনি জানতেন মানুষ সাধারণত তাকে এমন দৃষ্টিতেই দেখে। আসলে মানুষ তাকে দুরকম দৃষ্টিতে দেখে, একটা ভয় আর রহস্যময়তার চোখে, আর অন্যটা তাচ্ছিল্য আর উপহাসের সঙ্গে। তবে এতে তার কিছুই যায় আসে না, কারণ তিনি জানতেন মানুষ তাকে এমন কেন দেখে। কারণ পন্তু একজন তান্ত্রিক ছিলেন। তবে তান্ত্রিক শব্দটা হয়তো একটু বড় বা ভুল বোঝাতে পারে আপনাদের। আর এই সাধনায় সব সময় বিপদের সম্ভাবনা থাকে, কম করে হলেও অসাধারণত্ব তো থাকেই। তবে কিছু মানুষ থাকে যারা জ্ঞানের সীমা পেরোনোর জন্য ঝুঁকি নিতে ভয় পায় না। পন্তু তেমনই একজন ছিলেন। এই সাধনাই তার আশেপাশে নানা গুজব ছড়িয়ে দিয়েছিল। আর হয়তো অঞ্জুও তেমনই কিছু শুনেছিল। সেই জন্যই সে পন্তুকে এইভাবে এক দৃষ্টিতে তাকিয়ে দেখছিল। পন্তু তাই স্পষ্ট বুঝে গিয়েছিলেন। 2 থেকে 2.5 ঘন্টা পর যখন পন্তু ফিরে এলেন, তখন অঞ্জু চলে গিয়েছিল। তবে যখন ললিতা আর পন্তু একসঙ্গে খেতে বসে, তখন সে আবার অঞ্জুর কথা তোলে। টেবিলে খাবার সাজিয়ে দিয়ে কোগা ভিতরে চলে গেল। তখন ললিতা বলল, পন্তু, আজ যে অঞ্জু এসেছিল, সে তোমাকে কিছু জরুরি কথা বলতে চায়। পন্তু থেমে পড়লেন। এই তো একটু আগেই দেখা হলো, এখন আবার কি কথা? ললিতা হেসে বলল, মানে সে তোমাকে কিছু একটা বলতে চায়। পন্তু শান্তভাবে ললিতার দিকে তাকালেন। ললিতা একটু দ্বিধাভরে বলল, সে যখন এলো একেবারে নিঃশব্দে পা ফেলে এলো, আর এসেই বলল সে নাকি তোমার সম্পর্কে গ্রামে অনেক কিছু জিনিস শুনেছে। পন্তু হাত তুলে বললেন, আমার সম্পর্কে গ্রামে কে কি বলা হয় তা আমি সব জানি। ললিতা বলল, তবু তুমি ওর সঙ্গে একটু দেখা করো, মাত্র 5-10 মিনিটের জন্য, আমার জন্য প্লিজ। পন্তু বললেন, তুমি জানো আমি এমনিতেই কারোর সঙ্গে দেখা করি না, তবুও আমি তাকে হ্যাঁ বলে দিয়েছি, তুমি প্লিজ বিশ্বাস করো। পন্তু বললেন, ঠিক আছে, কাল সকালে ডেকে নাও, তবে বেশি সময় না, 15 মিনিটের বেশি নয়। পরদিন সকাল 9:30টার সময় অঞ্জু এসে হাজির। ললিতা তাকে সোজা উপরে নিয়ে গেল। পন্তু ললিতাকে নিচে চলে যেতে বললেন। ললিতা নিচে নেমে গেল। অঞ্জু কিছুক্ষণ দরজার কাছেই দাঁড়িয়ে রইল। পন্তু তাকে দেখিয়ে দিলেন বসার চেয়ার। সে বসে পড়ল। তাকে মোটেও এই ব্যাপারটা ভাবছিল না যে সে একজন অচেনা ও ব্যস্ত মানুষের সময় নিচ্ছে। অঞ্জু ললিতার চেয়ে সামান্য বড়, বয়স আনুমানিক 35, চুল কোঁকড়ানো, তবে কৃত্রিম মনে হচ্ছিল। মুখ ফর্সা, কিন্তু মেকআপের জন্য এক ধরনের উজ্জ্বলতা ছিল। চোখ বড়, কিন্তু অস্থির লাগছিল। তার হাত পায়ের নড়াচড়া প্রমাণ করছিল সে ভেতর থেকে খুব অস্থির। এখন সে
ঘরের চারপাশে তাকাতে লাগলো। আর যেদিকেই তাকায় শুধু বই আর বই, আলমারি, স্ট্যান্ড এবং প্রতিটি কোণ জুড়ে শুধুই বই। তখন পন্তু ভাবলেন, গ্রামে সে নিশ্চয়ই অনেক কিছু শুনেছে, সেই সব কৌতূহল নিয়েই এখানে এসেছে, হয়তো কোনো নাটক দেখার আশায়। শুধু ললিতার বন্ধু বলেই আমি রাগ কন্ট্রোল করলাম। পন্তু জিজ্ঞেস করলেন, চা নেবেন? অঞ্জু বলল, যদি আপনার কোনো সমস্যা না হয় তবে হ্যাঁ। পন্তু ঘন্টি টিপে দিলেন, বললেন, তুমি আমাকে পন্তু বলে ডাকতে পারো, এটাই আমার নাম। অঞ্জু বলল, সরি পন্তুজি, আমি জানি আপনি খুব ব্যস্ত থাকেন, কিন্তু আপনার সম্পর্কে এখানে এত কিছু শুনেছি, প্রথমে ভেবেছিলাম এসব মজা বা অপবাদ, তবে হঠাৎ ললিতার সঙ্গে দেখা হয়ে যায়, রাস্তার মধ্যেই দেখা হয়, তখনই জানলাম আপনি তার মামা। সে আপনার বাড়িতে আছে আর নিজেকে আটকাতে পারেনি এখানে আসতে। এমন সময় কোকা ট্রেতে 2 কাপ চা আর 1 পাত্র চিনি নিয়ে এলো, চুপচাপ টেবিলে রেখে চলে গেল। পন্তু বললেন, চায়ে চিনি দেওয়া হয়নি, নিজের ইচ্ছে মতো নিয়ে নিও, ধীরে বলে উঠলেন পন্তু। অঞ্জু একটু নার্ভাস হয়ে গিয়েছিল, আর এটাই পন্তু চাইছিলেন। পন্তু বললেন, আচ্ছা বলো, তুমি আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলে কেন? অঞ্জু বলল, আমি যদি সরাসরি কথা বলি আপনি রাগ করবেন না তো? পন্তু বললেন, আমার রাগ এত সস্তা নয়, বলো, আপনি কি সত্যি জাদুটোনা, মারণ, পিশাচ সাধন এসব করেন? পন্তু বললেন, এইসব চটকদার নামগুলো আমার পছন্দ নয়, তবে যেহেতু তুমি খোলাখুলি প্রশ্ন করেছ, আমিও সরাসরি বলছি, আমি দৈনন্দিন অভিজ্ঞতার বাইরে কিছু শক্তির সাধনা করি। অঞ্জু হেসে বলল, পন্তুজি, আপনি আমার প্রশ্নের খুব খুঁড়িয়ে উত্তর দিলেন। পন্তু মনে মনে বললেন, এটা যেমন দেখায় তার চেয়ে অনেক চালাক। তিনি উঠে দাঁড়ালেন, বললেন, চলো অঞ্জু, আমার সঙ্গে এসো। দুজনে ঘরের বাইরে এলেন। একটা সিঁড়ির উপরের দিকে উঠে গেছে। সিঁড়িটা সরু আর অন্ধকার, কারণ সিঁড়িটা ঘুরিয়ে উঠেছে আর উপরের দরজাটা বন্ধ। পন্তু উপরে উঠলেন, দরজা খুললেন। অঞ্জু উঠে আসা পর্যন্ত আলো চালিয়ে দিলেন। অঞ্জু যখন উপরে এলো তখন দরজার সামনেই দাঁড়িয়ে থমকে গেল। নিচের সব ঘরের উপর ছিল একটা বিশাল হলঘর, প্রায় 30 বাই 30 ফুট। ফ্লোর ছিল পালিশ করা কাঠের প্ল্যাঙ্ক দিয়ে তৈরি। প্রতি 8 থেকে 10 ফুট পর পর কাঠের থাম ছিল, আর তাদের গায়ে ছিল পশুর মুখোশ। সিংহ, বাঘ, গন্ডার, শূকর আর কিছু মুখ ছিল বিকৃত আর ভয়ঙ্কর। ঘরের পরিবেশ এতটাই তীব্র ছিল যে মনে হচ্ছিল এই চোয়ালগুলোর ভিতর থেকে কিছু বেরিয়ে আসবে, গর্জে উঠবে, ছিঁড়ে ফেলবে। অঞ্জু সেখানে দাঁড়িয়ে থাকতেই পন্তু বললেন, ভেতরে এসো। অঞ্জু ভয় পেয়ে সংকুচিত হয়ে ঘরের ভিতর ঢুকে পড়ল। এরা কোনো সাধারণ মুখোশ নয়। তুমি সন্ধ্যা ইত্যাদির কথা জানো? আসল গায়ত্রী জপে 24টি মুদ্রা থাকে, যার প্রতিটিতেই পশুর মতো শব্দ করতে হয়, প্রতিটি পশুর আওয়াজ অনুকরণ করতে হয়। এই মুখোশগুলো পরে জপ করলে তার প্রভাব আরও বেড়ে যায়। অঞ্জু যখন মুখোশগুলো কাছ থেকে দেখল তখন সে বুঝতে পারল এগুলো আদৌ কোনো মুখোশ নয়। সেই অজানা ভয়ের স্রোত তার শরীর জুড়ে ছড়িয়ে পড়ল এবং তার মনে প্রশ্ন জাগল, যা সে করতে চাইছিল তা কি আদৌ সঠিক সিদ্ধান্ত? ঘরের এক কোণে 2-3টি আরামদায়ক চেয়ার রাখা ছিল, কিন্তু পন্তু একটিতে বসে পড়লেন এবং অঞ্জুকে ইশারা করলেন বসতে। অঞ্জু বসল, কিন্তু নিজেকে একটু সামলে নিয়ে। ঘরে ছিল কেবল সেই স্তম্ভ এবং একটি কাচের আলমারি, যাতে পুরনো হলদেটে পৃষ্ঠায় কিছু বই রাখা ছিল। কিছু বলতে গিয়ে অঞ্জু বলল, পন্তুজি, এত কম বই? আমি ভাবছিলাম আপনার কাছে হাজার হাজার সাধনার বই থাকবে। পন্তু একটু রহস্যময় ভঙ্গিতে বললেন, সঠিক পথ দেখানোর জন্য একটিমাত্র বই যথেষ্ট, আর এটা এমন কিছু নয় যা
পড়ে শেখা যায়, এটি করে শিখতে হয়। যেমন ধরো, যত বই পড়ো তাতে সাঁতার শেখা যায় না, জলে নামতে হয়। তাহলে এইসব বইয়ের মূল্য কি? অঞ্জু জিজ্ঞেস করল। আমি তো বললাম, পথ অনেক, কোনটা বেছে নেবে সেটা তোমাকেই ঠিক করতে হবে। আর সব বইয়ে যে ঠিক কথা বলে এমন না। কিছু বই মানুষকে বোকা বানায়, কিছু ভুল পথে নিয়ে যায়। পরে পন্তু হেলান দিয়ে বসলেন, বললেন, এবার বলো, তুমি এখানে কেন এসেছো? অঞ্জু চমকে উঠে সোজা হয়ে বসল। তিনি আবার বললেন, ললিতার সঙ্গে আমার গতকাল দেখা, আর আজ তোমার সঙ্গে দেখা, এসব কাকতালীয় নয়। তুমি ইচ্ছা করেই ললিতার সঙ্গে দেখা করেছিলে, আর এখন আমার সঙ্গে। নিশ্চয়ই তোমার মনে কিছু চলছে। অঞ্জু একটু হকচকিয়ে বলল, আমি আপনার কাছে সাহায্য চাইতে এসেছি। আমার সঙ্গে খুব অন্যায় হয়েছে। পন্তু হাত তুলে তাকে থামালেন। মাফ করো, আমি এইসব ব্যাপারে জড়াই না। তাহলে আপনার সাধনা আর কি কাজে লাগলো? সব জিনিসেই যে কাজে লাগতে হবে এমন তো নয়। ধরো, আমি সমুদ্রের ধারে বসে থাকা একজন লাইফ গার্ড। কেউ ডুবতে থাকলে তাকে বাঁচাই, কিন্তু জলে ছোড়া কয়েন কুড়োতে আমি ঝাঁপ দিই না। আর হ্যাঁ, তোমার সময় শেষ, চলো নিচে যাই। পন্তু তাকে আর কিছু বলার সুযোগ দিলেন না এবং এরপর তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। পরে ললিতাও নিজের বাড়ি ফিরে গেল। 2-3 দিন পর পন্তুর মনে অঞ্জুর কথা আবার জাগল। কেবলমাত্র তার কঠোর রুটিনের কারণে একটা বিষয়ে খোঁজ নিতে তিনি বইয়ের আলমারি খুললেন। উপরের তাকের একটা বইয়ের জায়গা ফাঁকা ছিল। এমন আগে কখনো হয়নি। তিনি সব কিছু নিজের জায়গায় রাখতেন। নিচের ড্রয়ারে রাখা খাতাটা খুলে দেখলেন কোন বইটি নেই। সঙ্গে সঙ্গে ঘণ্টা বাজিয়ে কোগাকে ডাকলেন। কোগা ঘরে এলে তিনি জিজ্ঞেস করলেন, এই বইটা তুই নিয়েছিস বা সরিয়েছিস? না, আমি তো বই ছুঁই না। এই ঘরে কে এসেছিল? ছোট্ট ম্যাডাম এসেছিলেন। আর হ্যাঁ, একা ছিলেন না, সঙ্গে ছিল সেই মেয়েটিও, আপনি একবার যাকে চা দিয়েছিলেন। হ্যাঁ, ঠিক চিনেছি। কতক্ষণ ছিল এখানে? জানি না, আমি শুধু চা দিয়ে নিচে নেমে গিয়েছিলাম। ঠিক আছে, তুই যা। তার চলে যাওয়ার পর পন্তু তাকিয়ে রইলেন দেওয়ালের দিকে। ব্যাধ দ্বাদশী থেকে অমাবস্যা আসতে এখনও 3 দিন বাকি, কিন্তু অঞ্জু কোথায় তা তিনি জানতেন না। যদি অমাবস্যার আগে তাকে না পাওয়া যায় তাহলে তখন কি হবে? তিনি সেই চিন্তা কল্পনাও করতে চাইছিলেন না। তিনি সঙ্গে সঙ্গে পোস্ট অফিসে গিয়ে নিজের ভাইজি ললিতাকে একটি টেলিগ্রাম পাঠান, উত্তরের টাকাও পাঠান। অনুরোধ করলেন অঞ্জুর ঠিকানা যেন পাঠানো হয়। টেলিগ্রামে বিস্তারিত লেখা যায় না, তাই তিনি পরে চিঠিও পাঠালেন, যাতে লিখলেন তার বান্ধবীর জীবন বিপন্ন এবং তিনি যেন না এসে শুধু নিজের ঠিকানাই পাঠান। পরের দিন কেটে গেল, কোনো উত্তর এলো না। সন্ধ্যায় চিঠি এলো। ঠিকানাটি লেখা ছিল A17, নেহরুনগর, পশ্চিম দিল্লি। চিঠির সঙ্গে একটি ছোট্ট নোটও ছিল, যাতে ললিতা লিখেছিল, পিসেমশাই, দয়া করে আপনি নিজে যাবেন না, আমি যাচ্ছি। আমি জানি আপনি চিন্তিত, কিন্তু অঞ্জুর উপর নজর রাখার দায়িত্ব আপনি আমাকে দিন। প্রন্তুর মুখে একটা হালকা হাসি ফুটে উঠল। পরদিন সন্ধ্যায় একটা মোটর সাইকেল দাঁড়ালো দিল্লির ঠিক ওই ঠিকানার সামনে। অঞ্জু তখন বারান্দায় বসে পত্রিকা পড়ছিল। মোটর সাইকেল থেকে নামলো একটি লোক। মাথায় হেলমেট ছিল। সে সেটা খুলে সামনে রাখা টুলে রাখল। গেট খুলে ভিতরে ঢুকে দরজার সামনে দাঁড়ালো। অঞ্জু ভিতরে গিয়ে দরজায় দাঁড়ালো। বলল, হ্যাঁ। লোকটা বলল, চিঠি এসেছে। পকেট থেকে চিঠিটা বের করে বাড়িয়ে দিল। অঞ্জু চিঠি হাতে নিল। মুখ ফিরিয়ে যখন দরজা বন্ধ করতে যাবে তখন লোকটা বলল, আপনার মুখে অনেক অহংকার জমে আছে। মনের দরজা খুলে না দিলে ওই মুখের দেওয়ালও ভেঙে পড়বে। অঞ্জু চমকে উঠল। দরজা খুলে বাইরে তাকিয়ে দেখল সামনে কেউ নেই। চিঠিটা তখনও তার হাতে ছিল। সে ভেতরে গিয়ে চিঠি খুলে পড়তে শুরু করল। চিঠির শুরুতেই লেখা ছিল, আমি জানতাম তুমি ঠিকানা পাবে না, তাই নিজেই পাঠালাম। সময় কম। আমি তোমার শরীর দেখে বলতে পারি তুমি এখনও প্রস্তুত হওনি। শক্তি যখন আসে তখন সে কিছু নিয়েও যায়। সুতরাং যদি সাহস থাকে তবে ফিরে এসো।
আমি অপেক্ষা করব। নিচে স্বাক্ষর ছিল পন্তু। চিঠি পড়ে অঞ্জু কিছুক্ষণ নিস্তব্ধ বসে রইল। তারপর সে দাঁড়ালো, নিজের ঘরে গিয়ে ব্যাগ গোছাতে শুরু করল। মনের মধ্যে এক রাশ প্রশ্ন, কিন্তু চোখে ছিল একরকম নিঃশব্দ দৃঢ়তা। পন্তু তার থলে কাঁধে ঝুলিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। পিছন থেকে গঙ্গা দরজা বন্ধ করে খিল এঁটে দিল। আর তার সাথেই আমাদের গল্প এখানেই শেষ হলো। এবার আমাদের তৃতীয় গল্প শুরু। একটা খেলনা, দেখতে নিষ্পাপ, নীলচে তাকিয়ে থাকা চোখ আর মিষ্টি একটা হাসি। কিন্তু কেউ জানে না কখন এই হাসির আড়ালে জেগে ওঠে এক ভয়াল অভিশাপ। আজ আমরা শোনাব এমন এক পুতুলের গল্প যার হাতেই নাকি লুকিয়ে আছে মৃত্যু আর পাগলামি। সাহস আছে তো? তাহলে আলো নিভিয়ে কান পেতে শুনুন লেবুবু ডলের সেই ভয়ঙ্কর সত্য ঘটনা। মেলিন তার পোষা কুকুর বাওকে নিয়ে চীনের সাংহাই শহরে থাকত। যদিও সে আসলে চীনের একটি ছোট্ট গ্রাম থেকে এসেছে, তবে বাবার মৃত্যুর পর মা আর ছোট বোনের দায়িত্ব কাঁধে নিয়ে টাকা রোজগারের জন্য সাংহাইতে চলে আসে। মেলিনের স্বভাব খুবই মিষ্টি ছিল এবং সে একটি টয় শপে কাজ করত। খেলনা তার খুবই পছন্দ ছিল, তবে সে সেই সব খেলনার মধ্যে সবচেয়ে বেশি পছন্দ করত ডল বা পুতুল। দোকানে কাজ করায় সে ডিসকাউন্টের দামে নিজের পছন্দের পুতুল কিনে নিত। তার বাড়িতে বিভিন্ন দেশের নানা রকম ইউনিক পুতুলের সংগ্রহ ছিল। একদিন দোকানে এলো এক লিমিটেড এডিশনের লেবুবু ডল। দোকানে আসার সঙ্গে সঙ্গেই সবগুলো বিক্রি হয়ে গেল, কিন্তু মেলিন আগেই একটি ডল নিজের জন্য আলাদা করে রেখে দিয়েছিল। সেই লেবুবু ডলের রং ছিল সোনালির, অন্য লেবুবু ডলগুলোর মধ্য থেকে একটু আলাদা। পুতুলটি ছিল চমৎকার সুন্দর এবং তার মিষ্টি হাসি মেলিন আগে আর কখনো দেখেনি। মেলিন সেই লেবুবু ডলটি বাড়ি নিয়ে এলো। সেদিন সে খুব খুশি ছিল এবং বারবার তাকিয়ে দেখছিল পুতুলটির দিকে। নীলচে চোখ, শেফালি ফার, লম্বা কান আর বড় বড় দাঁতে ভরা মিষ্টি হাসি। মেলিন ভালোবাসায় পুতুলটিকে জড়িয়ে ধরে, অনেকগুলো ছবি তোলে আর নিজের কুকুর বাওকে নতুন ডল ফ্যামিলির সদস্যের সাথে পরিচয় করিয়ে দেয়। কিন্তু যেখানে বাও অন্যান্য সব পুতুল দেখে খুশিতে লেজ নাড়াতো আর ঘরে দৌড়োদৌড়ি করত, সেখানে এই পুতুলটাকে দেখতেই সে প্রবলভাবে ঘেউ ঘেউ করতে শুরু করে আর গর্জন করতে শুরু করে। বিষয়টা মেলিনের একটু অদ্ভুত লাগলো, কিন্তু সে ভেবেছিল হয়তো বাও ভয় পাচ্ছে, তাই সে পুতুলটাকে সেলফে রেখে ঘুমোতে চলে গেল। কিন্তু বাও সারা রাত পুতুলটার দিকে তাকিয়ে রইল আর শেষমেশে ঘর থেকে পালিয়ে গেল। পরদিন সকালে অফিসে যাওয়ার আগে বাও সেই পুতুলটাকে দেখে জোরে ভুগতে লাগল। মেলিন যখন বাড়ি থেকে বেরোতে যাচ্ছিল, বাও তার জিন্স ধরে টেনে শেলফের দিকে নিয়ে যেতে চাইছিল। মেলিন রাগ করে বাওকে বাথরুমে বন্ধ করে দিল এবং কাজে চলে গেল। সেই দিন তার টয় শপে সবচেয়ে খারাপ দিন হিসেবে কাটল। সব সময় হাসি মুখে থাকা মেলিন হঠাৎই এক কাস্টমারের উপর চিৎকার করে বসল আর অতিরিক্ত রেগে গেল। তার বস সঙ্গে সঙ্গে তাকে ডাটা দিয়ে চাকরি থেকে বের করে দিল। মেলিন বুঝতেই পারছিল না হঠাৎ তার এত রাগ হলো কেন। কাঁদতে কাঁদতে সে বাড়ি ফিরল এবং বাথরুমের দরজা খুলল। যখনই সে বাথরুমের দরজা খুলল, ঠিক তখনই বাও দৌড়ে এলো। কিন্তু কান্নারত মেলিনকে দেখে সে শান্ত হয়ে গেল, এমনকি তার চোখেও জল এসে গেল। সেদিন রাতেই মেলিন তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ে। ঘুমের ঘোরে সে কারো হাসির শব্দ শুনতে পায়, একটা অদ্ভুত হাসি যা সে আগে কখনো শোনেনি। সে দেখে ঘরের কোণে কেউ একজন দাঁড়িয়ে তাকে এক দৃষ্টিতে লক্ষ্য করছে। অন্ধকারে সে স্পষ্ট দেখতে পাচ্ছিল না। বিছানা থেকে উঠে তাকাতেই দেখে শুধু সেই লেবলু ডলটা পড়ে আছে, যেটা সে আগেই আবার ওই সেলফে তুলে রেখেছিল। এরপর সে আবার ঘুমোতে যায়। সেই রাতে মেলিন একটা দুঃস্বপ্ন দেখে। স্বপ্নে সে দেখে
তার ঘরে এক অদ্ভুত ভয়ঙ্কর প্রাণী দাঁড়িয়ে আছে, যার বড় বড় ধারালো দাঁত, তার থেকেও লম্বা ও ধারালো নখ, আর সারা শরীর লাল হয়ে পচে গিয়েছে যেন। ধীরে ধীরে সেই ভয়ঙ্কর প্রাণী তার দিকে এগিয়ে এসে ঘাড় চেপে ধরতে যায়। ভয়ে মেলিন চিৎকার করতেই প্রাণীটি আরও জোরে বিকট হাসি হাসতে থাকে আর তার নখ দিয়ে মেলিনের উপর হামলা চালায়। ভয়ে মেলিনের ঘুম ভেঙে যায়, আর তখনই দেখে সেই লেবলু ডল তার বুকের উপর বসে আছে। মেলিন আতঙ্কে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে বাও দৌড়ে আসে। মেলিন বুঝতে পারে না সেই পুতুলটিকে, যেটাকে ঘুমোতে যাওয়ার আগে সেলফে রেখেছিল, সেটা কিভাবে তার বিছানায় এলো। সে আরও অবাক হয়ে খেয়াল করে পুতুলটি এখন আগের থেকে আরও বেশি বড় করে হেসে আছে। মেলিন কিছু বুঝে উঠতে পারল না। বাও হঠাৎ করেই সেই ডলটিকে দাঁতে তুলে নিয়ে গিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলল। মেলিন ঘামে ভিজে গিয়েছিল এবং তার মাথা যেন ফেটে যাচ্ছিল ব্যথায়। তাই সে বাওকে কিছু বলল না। সেই লেবুবু ডলটিকে ডাস্টবিনে ফেলে দিল। বাওকে পাশে ডেকে নিয়ে আবার ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে ঘুম থেকে উঠতেই তার মাথা আগের রাতের থেকে অনেক বেশি ব্যথা করছিল। সাথেই তার দু হাতে ছোট ছোট লাল র্যাশ বের হতে শুরু করেছে। বাও রুমে ছিল না। মেলিন তাকে ডাকল, কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। সে হল ঘরে গেল, তবুও বাও নেই। গোটা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে কোথাও বাওকে পাওয়া গেল না। শেষে সে বাথরুমে গেল। বাও সেখানে ছিল না, কিন্তু হঠাৎ সে আয়নায় তাকিয়ে দেখল তার পুরো মুখ ছোট ছোট লাল দানায় ভর্তি, যেন কেউ তাকে কামড়ে কামড়ে ক্ষতবিক্ষত করেছে। ঠিক সেই মুহূর্তে আয়নায় তার পিছনে সে দেখতে পেল সেই স্বপ্নের ভয়ঙ্কর প্রাণীর মতো কোনো কিছু দাঁড়িয়ে আছে এবং বিকটভাবে হাসছে। কিন্তু ঘুরে তাকাতেই সেখানে কিছুই ছিল না। শুধু বাথরুমের সেলফের উপর সেই লেবুবু ডলটা রাখা ছিল। মেলিন ভেবেছিল হয়তো তার চোখ ভুল দেখছে, কিন্তু এই ডল তো কাল রাতেই বাও ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছিল। তাহলে এটা এখানে এলো কিভাবে? আর এবার সেই ডলটির মুখে মিষ্টি হাসির বদলে ছিল ভয়ানক এক দানবীয় হাসি। মেলিন আতঙ্কে দৌড়ে ঘর থেকে বেরিয়ে বাওকে ডাকতে শুরু করল, কিন্তু কোথাও বাওয়ের হদিশ নেই। সে আবার বাড়ির ভিতরে ঢুকল। তার পা হিম হয়ে গেল। লেবুবু ডলটি আবার রান্নাঘরের সিঙ্কের পাশে দাঁড়িয়ে আছে। তার দুহাত আর দাঁত লাল হয়ে আছে। মেলিন নিচে সিঙ্কের নিচে তাকিয়েই আঁতকে উঠল। সেখানে তার প্রিয় কুকুর বাওয়ের মৃতদেহ পড়ে আছে। রক্তে ভেসে যাচ্ছে চারিদিক। দেখে মনে হচ্ছে যেন কেউ তাকে নখ দিয়ে হেঁচড়ে হেঁচড়ে খেয়েছে। বাও মারা গেছে। এই দৃশ্য দেখে মেলিন প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিল। সে স্পষ্ট বুঝে গেছে এই লেবুবু ডল কোনো সাধারণ ডল নয়। সে তাড়াতাড়ি ইন্টারনেটে লেবুবু ডল সম্পর্কে তথ্য খুঁজতে শুরু করল। তখন সে দেখতে পেল যে সারা বিশ্বে বহু মানুষ এই লেবুবু ডল দ্বারা আক্রান্ত হয়েছে। অনেকেই বলেছে এই ডল মানুষকে কামড়াচ্ছে আর একের পর এক অঘটন ঘটছে, যেমন চাকরি চলে যাওয়া, অসুস্থ হয়ে পড়া বা কাছের কারো মৃত্যু হওয়া। মেলিন আরও ভয় পেয়ে গেল। সে নিশ্চিন্ত হলো তার এই ডলটি হন্টেড। সে আরও সময় নষ্ট না করে সেই ডলটিকে আগুনে পুড়িয়ে দেয় এবং তার ছাই একটি কৌটোর মধ্যে ভরে পাশের নদীতে ভাসিয়ে দেয়। সেদিন রাতেই সে ফোনে সব ঘটনা ছোট বোনকে জানায়। মেলিনের মনে হলো এবার বুঝি ডল থেকে বাঁচা গেল। কিন্তু পরদিন সকালে বাড়ি থেকে মেলিনের মৃতদেহ উদ্ধার হয়, আর তার দেহের পাশেই পড়েছিল সেই লেবুবু ডল। লোকেরা এখন ইন্টারনেটে বলছে লেবুবু ডল আসলে খুব একটি বিপজ্জনক পুতুল। এই ধরনের ঘটনাগুলোর কারণে অনেক দেশেই লেবুবু ডল এখন নিষিদ্ধ। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই লেবুবু ডল কি সত্যি অভিশপ্ত? তার মধ্যে কি সত্যি কোনো ডেমনের আবহ রয়েছে, নাকি এসব কেবল গুজব? কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের মতামত একান্তভাবেই কাম্য।